মুখ্যমন্ত্রী কালকে বলছেন ওবিসি নিয়ে সংরক্ষণ নিয়ে আপনারা যে এত বিরোধিতা করছেন, আপনারা কি চান না 33% মুখ্যমন্ত্রী বলছেন যে এরা বেঁচে থাকুক বা এদের উন্নতি হোক, এরা শিক্ষা পাক? মুখ্যমন্ত্রী কি চান না যে চাকরি হারা শিক্ষকরা রাস্তায় বসে আছে তারা বেঁচে থাকুক? উনি দুর্নীতি করবে আর বিরোধী দল ওনাকে সম্মান দেবে, এটা তো হতে পারে না। ওবিসি রিজার্ভেশন হোক, কিন্তু সেটা ন্যায় নীতির উপরে ভিত্তি করে হোক। রাজনৈতিক উদ্দেশ্যে হিন্দু সম্প্রদায়কে বঞ্চিত করা, হিন্দু ওবিসিকে বঞ্চিত করা, এটা নিশ্চিতভাবে আমরা চাই। মুখ্যমন্ত্রী বলছেন এরা যে চাকরি তৈরি হচ্ছে, কিন্তু বিজেপি এবং সিপিএম তারা চাকরি খাচ্ছে, তাদের জন্য চাকরি চলে যাচ্ছে, একটা করে চাকরি তৈরি হচ্ছে, আপনাদের জন্য চাকরি চলে যাচ্ছে। চুরি করছে ওনার নেতারা আর বিজেপি সহ অন্যদের দোষ। এই মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকেই বোঝা যায় মুখ্যমন্ত্রীর মানসিক ভারসাম্য নেই। ওনার দলের নেতারা চুরি করবেন আর অন্য দলের নেতাদেরকে আপনি দোষ দেবেন। ডাবল স্ট্যান্ডার্ড নীতি মুখ্যমন্ত্রীর মতন পদে থেকে না নেওয়াটাই বাঞ্ছনীয়। একাধিক শূন্য পদ আছে আপনাদের জন্য, বিজেপির জন্য বা সিপিএম এর জন্য, নাকি মুখ্যমন্ত্রী সেই শূন্য পদের নিয়োগ করতে পারছেন না? ওবিসি সংরক্ষণের বিল যেভাবে তিনি এনেছেন, যেভাবে তিনি অন্তর্ভুক্তি করেছেন, তার উপরে ইন্টারিম অর্ডার আছে। ফলে উনি করবেন কি করে? আসলে মুখ্যমন্ত্রী যা খুশি তাই বলেন, আপনারাও মেনে নেন। ওনাকে প্রশ্ন করা উচিত ছিল শূন্য পদগুলোকে ভর্তি করার ক্ষেত্রে যদি উনি কি পরীক্ষা নিতে পারবেন। ছাত্র ভর্তি করতে পারছেন না, সরকারি চাকরির পরীক্ষা কি করে নেবেন যতক্ষণ না পর্যন্ত ওবিসি নিয়ে এই সরকার তার স্ট্যান্ড না বদলায়। আহমেদাবাদের প্লেন দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত ছিল, এর জন্য কেন এফআইআর হয়নি প্রশ্ন তুলছেন তিনি। ওনাকে এফআইআর করতে বলুন, ওনাকে তদন্ত করতে বলুন। মিনিট আমার নিজের কথা বলবো, সেটা হচ্ছে যে এই বিধানসভার অভ্যন্তরে গুরুত্বপূর্ণ আলোচনা অস্বীকার করে প্রায় তৃণমূল কংগ্রেসের দলীয় সভাতে পরিণত করা হচ্ছে বিধানসভাকে। গতকাল আমি কলিং অ্যাটেনশন দিয়েছিলাম ওবিসিতে যে অন্তর্বর্তী রায় হাইকোর্টে দিয়েছে সেই নিয়ে একটি কলিং অ্যাটেনশন। আজকে আমি একটি কলিং অ্যাটেনশন আমি মেনশন দিয়েছিলাম যে ডিএ মামলা রাজ্য সরকারের কাছে সুপ্রিম কোর্ট নির্দেশিকা দিয়েছিল জুন মাসের মধ্যে এটা শুরু করবার জন্য, তার প্রস্তুতি কতখানি। কিন্তু দুর্ভাগ্যবশত এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা না করে স্বল্প গুরুত্বের আলোচনা সামনে নিয়ে এসে এই বিধানসভার সময় যেভাবে নষ্ট করা হচ্ছে তার প্রতিবাদ আমরা করেছি। এবং আপনি দেখেছেন যে বিধায়ক উন্নয়ন তহবিলে শিলিগুড়ি শহরের বিধানসভা এলাকায় যে টাকা খরচা করতে দেওয়া হচ্ছে না, গতকালের ঘোষণা মতো আজকে তার প্রতিবাদে প্রতীকী অবস্থান আমার পক্ষ থেকে সংগঠিত করা হয়েছে। এইটুকু প্রাথমিক কথা আপনাদের সামনে বলে আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করছি। দেখুন, সেলস ট্যাক্স নিয়ে যে বিল, অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছিল গতকাল, তার প্রথম বক্তা হিসাবে বিরোধী দলের পক্ষ থেকে আমরা জানিয়ে দিয়েছিলাম যে এই বিল আমাদের কাছে যখন নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আমি বিকেলবেলা অফিস ছাড়ার পরে এই বিল আমি মেল হিসেবে পাই, 24 ঘন্টাও এই বিলের উপরে আমাদের আলোকপাত করা বা দেখা বা পড়ার সময় বা সুযোগ না দিয়ে পরের দিন এই বিলের উপরে আমাদের এই সেশনের আলোচনার সময় নির্ধারিত করা হয়। প্রথম বক্তা হিসেবে আমি বলেছিলাম যে ন্যূনতম 5 দিন আগে বিল দেওয়ার কথা, সেটা না দিতে পারলেও কি এমন জরুরি অবস্থা হলো যে সেল ট্যাক্সের একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যা এর আগেও এসছে তাকে তড়িঘড়ি নিয়ে এসে এই বিল যেভাবে টেবিল করা হলো তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। সেই প্রতিবাদে প্রথম গতকালের যে আলোচনা, সেই প্রতিবাদে আমরা সেই আলোচনা বয়কট করার আগে আমি বলে দিয়েছিলাম যে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি এর থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল ওবিসি সংক্রান্ত আলোচনা, হাইকোর্টের অন্তর্বর্তী রায়ের ফলে 319 নম্বর ধারায় তিনি এই বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলেন। সেই বিষয়ে আলোচনা হোক, স্পিকার সাহেব বলেছিলেন আন্ডার কনসিডারেশন আছে। আর তার সাথে আমি যেটা জানিয়ে দিয়েছিলাম যে আগামীকাল এই আলোচনায়, সেলস ট্যাক্সের আলোচনায় আমরা অংশগ্রহণ করব, কিন্তু মন্ত্রীর রিপ্লাইয়ে আমরা থাকব না। তার কারণ আমরা মনে করেছি বিরোধীদের তরফ থেকে এই প্রতিবাদ রেজিস্টার করা দরকার, তাই আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি। অম্বিকা রায়
ডক্টর অশোক লাহিড়ীর তারা এই আলোচনা করেছেন এবং সরকার তরফ থেকে যে আলোচনা হয়েছে তা কতখানি দুর্বল, বিভ্রান্তিকর। এমনকি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অশোক লাহিড়ী পরিষ্কারভাবে বলেছেন যে প্রেসক্রাইব শব্দ নিয়ে তিনি যে বিভ্রান্তি তৈরি করেছেন, সেই বিভ্রান্তি তৈরি করলে এই ধরনের ক্ষেত্রে ব্রিচ অফ প্রিভিলেজ নিয়ে এসে ওনার পদত্যাগের মতন ঘটনা অন্যান্য দেশে ঘটত, কিন্তু আমাদের এই বিধানসভার ক্ষেত্রে শাসক হলে 7 খুন মাপ, হয়তো তাই নিয়ে এই আলোচনা হবে না। গতকালের পূর্ব সিদ্ধান্তের মতন আমাদের প্রতিবাদ বা রেজিস্টার করানোর জন্য আজকে আমরা মন্ত্রীর আলোচনা বয়কট করেছি। গণতন্ত্রের নিয়মেই বিরোধী দলের এটা অধিকার এবং সেই অধিকারকে আমরা ব্যবহার করে আজকে আমরা ওয়াকআউট করেছি। আপনারা জানেন যে আমি এর আগে অভিযোগ করেছি, বিরোধী দলনেতা বারবার করে বলেন যে স্পিকার সাহেবের চেয়ার আসলে দলীয় চেয়ারে পরিণত হয়েছে। যে স্পিকার সাহেব একথা বলেন যে বিরোধী দলনেতা বা বিরোধী বিধায়করা যখন তৃণমূল কংগ্রেসের বাইরের আলোচনা নিয়ে আমরা যখন এখানে বলি যে এই ধরনের মন্তব্য করেছেন, স্পিকার সাহেব আমাদের কথা শুনতে চান না, বলেন শাসক বিধায়করা বাইরে বা মন্ত্রীরা যে আলোচনা করেছেন তার দায় তিনি নেবেন না, বিধানসভার অভ্যন্তরে আলোচনা হবে না। আবার উল্টো দিকে শাসক দলের বিধায়ক মন্ত্রীরা যখন বলেন যে বিরোধী দলনেতা বাইরে এই মন্তব্য করেছেন, স্পিকার সাহেব তখন তার আলোচনা করতে সম্মত হন, সাথে যুক্ত করেন যে এই বিষয়টি ভাইরাল হয়ে গেছে বলে আলোচনা করতে দিয়েছি। তাহলে স্পিকার সাহেবের এই যে দ্বিচারিতা, এই যে স্পিকার সাহেবের শাসকের প্রতি আনুগত্য, এই যে স্পিকার সাহেবের দলের প্রতি আনুগত্য, এই আনুগত্যের মুখোশ খুলে দেওয়ার জন্য আজকে এই প্রতিবাদটা রেজিস্টার্ড করা ছিল বলে উচিত ছিল বলে আমরা মনে করি। স্পিকার সাহেব আমাদের সম্পূর্ণ বক্তব্য এক্সপাঞ্জ করেছেন। আরে স্পিকার সাহেবের কাছে তো এইটুকুই আমরা জানতে চাই, যিনি মুখ্যমন্ত্রীর হাম্পিং ডাম্পিং শব্দকে মান্যতা দেন বা এক্সপাঞ্জ করতে 50 বার ভাবেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য সন্ত্রাস মিশন নাকি একটা বললেন, 100টা বক্তব্য আমরা যখন উঠে দাঁড়িয়ে এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকে মোদির বাচ্চা বলার পরেও, আমি বারবার চিৎকার করার পরেও ওনার বিধায়করাই বলছে আমরা ভেবে দেখব যে এটাকে এক্সপাঞ্জ করা হবে কিনা। যে স্পিকার সাহেবের নিজের মেরুদণ্ড সম্পর্কে অনেকে প্রশ্ন তোলেন, সেই স্পিকার সাহেব আমাদের বক্তব্যকে এক্সপাঞ্জ করলেন কি করলেন না। এমনকি আপনারা জানেন বিরোধী দলনেতাকে কয়েকবার 8 বারের বেশি সাসপেন্ড করা, তার বিরুদ্ধে প্রিভিলেজ আনা, আমি সহ অন্যান্য বিরোধী বিধায়কদেরকে সাসপেন্ড করা, এমনকি বিশ্বনাথ কারক বিধানসভার অভ্যন্তরে উপস্থিত না থাকা সত্ত্বেও তাকে সাসপেন্ড করে স্পিকার সাহেব যে ইতিহাস তৈরি করেছেন সেই ইতিহাস তিনি আজকেও তৈরি করলেন। আমি আগেও বলেছি যে ক্ষমতার থেকে চলে যাওয়ার পরে এই স্পিকার সাহেব কি হিসাবে নিজেকে দেখতে চান, অনেক মানুষ বলতে চাইছেন বা বলছেন যে বর্তমান স্পিকার সাহেব ক্ষমতা চলে যাওয়ার পরে তিনি পরিচিত হতে চান যে দলীয় স্পিকার হিসাবে দলের নির্দেশ মেনে সংসদের সবথেকে নিরপেক্ষ যে চেয়ার, সেই চেয়ারকে কতখানি নিচে নামানো গিয়েছে সেই হিসাবেই তিনি পরিচিত হতে চান। ফলে স্পিকার সাহেবের এই সিদ্ধান্তে আমরা অন্তত অবাক হইনি। হ্যাঁ, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান নিয়ে এবং ওবিসি মামলায় যে রায়, অন্তর্বর্তী হাইকোর্টের যে রায়, এই দুটো বিষয়ে একটি কলিং অ্যাটেনশনে আরেকটি মেনশনে দিয়েছিলাম। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 319-এ ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলেন। আমি আজকে মেনশনে রাজ্য সরকার ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে জুন মাসের মধ্যে কি ব্যবস্থা নিয়েছেন সেই নিয়ে আমি উল্লেখ পর্বে বিষয়টি তুলেছিলাম। আশা করেছিলাম যে মন্ত্রী বা স্পিকার মহোদয়ের তরফ থেকে নির্দেশ নিয়ে কোনো মন্ত্রী এই বিষয়ে জবাব দেবেন। দুর্ভাগ্যবশত তারা এই নিয়ে জবাব দিতে অক্ষম
বা তারা সত্যের মুখোমুখি হতে অক্ষম। তাহলে তো ডিএ নিয়ে তো একটা সংশয় থেকে গেল এবং কিছু তো মনে হয় দলে আর পজিটিভ উত্তর আছে। একদম রাজ্য সরকারি কর্মচারীদেরকে পুনর্বার যাতে বঞ্চিত না হতে হয় তার জন্য আজকে আমি এই বিষয়টি উল্লেখ পর্বে তুলেছিলাম, যাতে সরকার পক্ষ জবাব দেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ জুন মাসের মধ্যে যেটাকে তার 25% মনে দিয়ে দেওয়ার কথা, সেই ব্যাপারে রাজ্যের সরকার কি উদ্যোগ তারা নিয়েছেন আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু রাজ্যের সরকার এই ব্যাপারে বিধানসভাকে অন্তত এই পর্যন্ত অন্ধকারে রেখেছেন। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, রাজ্য সরকার এই সিদ্ধান্ত মোতাবেক যদি ডিএ না দেন তাহলে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা বলেই ধরা হবে। আমি আশা রাখি রাজ্য সরকারি কর্মচারী তাদের আইনজীবীরা আছেন, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করেছেন। অবশ্যই বিষয়টি আদালতে আবার সামনে আসবে যদি ওনারা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেন। কুমার সাহা কালীঘাটের নেতা, তিনি মঞ্চ থেকে বলছেন যে আমাদের কথা যদি কেউ না শোনে সেটা দলের গোষ্ঠী, শুভেন্দু অধিকারীর কথা যারা শুনবে তাদের বাড়ি থেকে টেনে এনে মারবো, এই অনুব্রত মণ্ডলও বলছে। দেখুন, কালীঘাট দুটো কথা আমি বলি, ইনি হচ্ছে কালীঘাটের অনুপ্রেরণায় কুমার সাহা এ নতুন ক্যারেক্টার যুক্ত হলো, এটা তো ওয়েব সিরিজের মতন চলছে, ফলে এরকম অনেক নাম আসবে কেষ্ট বিষ্টু, ফলে এই নিয়ে আমরা অন্তত চিন্তিত নই। আমাদের একটাই বিষয়, এই রাজ্য থেকে মমতার অপশাসন সমাপ্ত করা। আর এখানে সাংবাদিক বন্ধুদেরকে বলবো, এবং আপনি সাংবাদিক হিসাবেও আপনাকেও বলবো যে অনুব্রতর বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছেন সাদা পোশাক পরে, এরা অনুব্রতর বন্ধু। কারা দাঁড়িয়ে আছেন আপনারা দেখেছেন। ফলে অনুব্রতর বন্ধুরা যখন অনুব্রতকে রক্ষা করতে চাইছে, অনুব্রতর মতন রাজনৈতিক জঞ্জাল যিনি সরকারি কর্মচারী পুলিশ আধিকারিকদের মা বউ নিয়ে গালি দেন, তার যদি কোনো প্রশ্ন আপনারা ফার্দার আমাকে করেন, আমি পরিষ্কারভাবে বলছি অনুব্রতর মতন রাজনৈতিক জঞ্জালকে প্রতিষ্ঠা দিয়েছে সাংবাদিকরা। সাংবাদিকদের প্রশ্রয়ে আজকে পুলিশের মা বাবা তুলে গালি দিতে পারে, এই সাংবাদিকরাই অনুব্রতদেরকে নেতা বানায়। ফলে এই অনুব্রতর মতন রাজনৈতিক জঞ্জালের প্রশ্ন অন্তত আমাকে করবে না। পুলিশ যে তদন্তে নেমেছিল বোলপুরে কুকথা কাণ্ডে, সেখানে আইসির দুটো মোবাইল নেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তের কোনো মোবাইল নেওয়া হয়নি এবং নেওয়া হবে কিনা সেটা রিপোর্ট আসলে, মানে পুলিশের সক্রিয়তা কি ঘটনা বিশেষে ক্ষেত্র নেতা, আরে এই সমস্ত ছাড়ুন না, এই সক্রিয়তা ছাড়ুন। পুলিশের নতুন নাম হয়েছে অনুব্রত বন্ধু, পুলিশের এখন নতুন নাম অনুব্রত বন্ধু। তাদেরকে আপনারা অনুব্রতর ভাষায় কথা বলবেন, অনুব্রতর বন্ধুরা আপনার কোনো ক্ষতি করবে না, এইটা এই ধরনের ঘটনা থেকে প্রমাণিত হয়েছে। ফলে রাজ্যবাসীকে অনুরোধ করব, পুলিশকে দেখলেই অনুব্রতর বন্ধু হিসাবে আপনারা চিহ্নিত করবেন, যদি না করেন তাহলে আবার আপনার ওই আইসির মতন ফোন বাজেয়াপ্ত হয়ে যাবে।